আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেডওয়ার 47 এই প্রথম ব্যাচের আমাদের হচ্ছে আজকে টিস্যু তন্ত্রের উপর ক্লাসটা হবে। আমরা হচ্ছে তোমরা জানো যে আমরা প্রতিটা অধ্যায় হচ্ছে খুবই সহজে এরিয়াটা মার্কিং করে দিই যতটুকু পারি, চেষ্টা করি হচ্ছে বোঝানোর জন্য কম সময়ের ভিতরে, এবং হচ্ছে আমরা প্রশ্ন একটা সলভ করে দেবো। তো যাই হোক, আর আরেকটা কথা তোমাদের কাছে, যেটা হচ্ছে আমরা ফুল ব্যাচটা কিন্তু একদম ফ্রিতে দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে জাস্ট একটাই জিনিস চাওয়া, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করবে এবং আনটাইটেল ফেসবুক পেজটি ফলো করতে পারো। আচ্ছা, এরপর চলো পরে চলে আসি। খেয়াল করো ভাইয়া, টিস্যু তন্ত্রের ভিতরে আমরা কি কোথায় যাব? আচ্ছা, তোমরা সবাই মোটামুটি জানো একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। এটা ছোটবেলা পড়াশোনা, তোমরা আশা করি এটা জানো। আচ্ছা, এরপর তোমরা যে জায়গাটা চলে যাবো সেটা হচ্ছে টিস্যুর প্রকারভেদ। টিস্যুর প্রকারভেদটা হচ্ছে ভাইয়া, টিস্যু মূলত হচ্ছে দুই প্রকার, ভাজিক টিস্যু এবং হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, ভাজিক টিস্যু হচ্ছে যে টিস্যুটা হচ্ছে সাধারণত তোমার কি করে বিভাজিত হয়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু হচ্ছে মানে কি স্থায়ী সে স্থায়ীভাবে পড়ে থাকে, তাই না? আচ্ছা, এই খেয়াল করে এখন ভাজক টিস্যু নিয়ে কথাবার্তা আছে যে এই যে যেটা বিভাজিত হতে পারে সেটাকে ভাজক টিস্যু বলা হয়। আচ্ছা, ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম কোষ। এটা ইম্পর্টেন্ট যে ভাজক টিস্যুর অপর নাম কি ভাইয়া? মেরিস্টেম কোষ। বা এখন খেয়াল করো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে একটা জিনিস মনে রাখবো, ভাজক টিস্যুগুলো জীবিত, যেহেতু এরা বিভাজিত হয় তাইলে অবশ্যই এরা জীবিত হবে। হ্যাঁ, আর ভাজক মানে কি ভাই? অবশ্যই এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন। এই দুইটা ইজিলি বুঝছো আশা করি। আচ্ছা, এরপর হচ্ছে কোষগুলো সেলুলোজ নির্মিত হয়ে থাকে। এদের বিভিন্ন আকৃতি থাকতে পারে, আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, পঞ্চভুজ, ষড়ভুজ। এ দেখো বিভিন্ন আকৃতিতে কিন্তু এই ভাজক টিস্যু কোষগুলো কিন্তু ভাই আছে, ঠিক আছে? আচ্ছা, এটাই বলছে। এরপর হচ্ছে তোমার নিউক্লিয়াস অপেক্ষাকৃত অনেক বড় আকার হয়ে থাকে, ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। মানে নিউক্লিয়াসটা হচ্ছে তারা বড় থাকে, জাস্ট তার জন্য হচ্ছে কি সাইটোপ্লাজমটা কম থাকে এবং ঘন থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ভাজক টিস্যু সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না। আচ্ছা, এরপরে সাধারণত ভাজক টিস্যু দেখো এই যে না, এই না, অন্তঃকোষীয় ফাঁক থাকে না, এরপরে বজ্র পদার্থ থাকে না, ঠিক আছে? এগুলো হচ্ছে মোটামুটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এই আচ্ছা, এরপর হচ্ছে ভাজক টিস্যুর কাজ। তোমরা একটা জিনিস মনে রাখবা, শীর্ষক ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ব্যাস বরাবর বৃদ্ধি পায়। এই দুইটা কথা একটু মনে রাখবা। তাহলে শীর্ষ মানে কি ভাই? যেটা একদম লম্বা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি করে, আর পার্শ্বীয় মানে কি ভাই? ব্যাস বৃদ্ধি করে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। স্থায়ী টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়? ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়। ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। যেহেতু এটা হচ্ছে বিভাজিত হয়ে তোমার নতুন নতুন সৃষ্টি করে, তাহলে অবশ্যই এটা দিয়ে হচ্ছে ক্ষতস্থান পূরণ হবে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। দেখো, ভাজক টিস্যু না, যে কোনো টিস্যুর শ্রেণীবিভাগ হচ্ছে তিন প্রকার। একটা জিনিস মনে রাখবা, কি বলছে ভাইয়া? তিন প্রকার, ঠিক আছে? দেখো, এখন আমাদের হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। তো আমি বলছি যে ভাজক টিস্যু, যে কোনো টিস্যুর এই যে প্রকারভেদটা হচ্ছে কি ভাইয়া? যেমন উৎপত্তি অনুসারে তিন প্রকার, অবস্থান অনুসারে তিন প্রকার, সব অনুসারে হচ্ছে তিন প্রকার হবে। যেমন উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু হচ্ছে প্রো মেরিস্টেম টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, তিন প্রকার, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, এখান থেকে তোমরা জাস্ট মনে রাখবা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু এবং হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, তিন প্রকার। এটা তোমরা পাইছো। এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা, মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখানে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি ঘটে। প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি ঘটে কোথায় ভাই? মূল অগ্রভাগের, মূল বা কাণ্ড আছে না, কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশের একটা ক্ষুদ্র অঞ্চলে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় প্রোমেরিস্টেম বা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, ঠিক আছে? একটা এইখান থেকে সবচেয়ে বেশি যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, যে এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। তাইলে তোমার ভাজক টিস্যুর বা তোমার হচ্ছে যে টিস্যুর প্রথম বৃদ্ধিটা কোথা থেকে শুরু হয়? মেরিস্টেম বা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে হচ্ছে তোমার হচ্ছে টিস্যুর উৎপত্তি শুরু হয়। এরপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থাতে হচ্ছে তোমার ভ্রূণ অবস্থা থেকে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তিটা লাভ করে। আর এটা হচ্ছে ভ্রূণ অবস্থায় শুরু হয় আমৃত্যু, মানে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে এই বিভাজনটা চলতে থাকে। তাহলে কোন বিভাজনটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত বা আমৃত্যু চলতে থাকে? সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বিভাজনটা। আর এটার ফলে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তোমার সেকেন্ডারি ভাজক টিস্যুতে তোমাদের এখানে লাগবে সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কি বলছি ভাই? কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কারা? কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলাম ক্যাম্বিয়াম। ওকে, ডেন্টাল ভর্তি পরীক্ষা 22-23 এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এরপর শীর্ষক ভাজক টিস্যু। অবস্থান অনুসারে আবার ভাজক টিস্যু কত প্রকার ভাই? তিন প্রকার বলছিলাম, যেই বলো টিস্যু হবে তিন প্রকার: শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারকালার ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, ঠিক আছে? এখন খেয়াল করবো শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যু মানে কি ভাই? যেটা অবশ্যই শীর্ষ শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত তাকে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু বলা হয়। আচ্ছা, এর এক প্রকার প্রাইমারি ভাজক টিস্যু।
শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, দুইটা স্থায়ী টিস্যু মাঝখানে অবস্থিত যে ভাজক টিস্যু সেটাকে বলা হয় ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এখান থেকে আমাদের এইগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ভাইয়া আমাদের ঘাস জাতীয় উদ্ভিদ পাইন, তারপর হচ্ছে হর্স চেইন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে কি ঘাস জাতীয় উদ্ভিদ, তারপর হচ্ছে পাইন এবং হচ্ছে হর্স চেইন, এরা হচ্ছে কি ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর তোমাদের মনে রাখতে হবে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু অবশ্যই পার্শ্ব বরাবর বৃদ্ধি করবে, ন্যাচারাল জিনিস, তাই না? আচ্ছা, এরা স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, তাই এটা একটা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে কি ভাই? সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমার ইন্টারফ্যাসিকুলাম ক্যাম্বিয়াম এবং হচ্ছে কর ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ কি কি ভাই? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং হচ্ছে কর ক্যাম্বিয়াম, এরা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ। এগুলো একটু লাগবে। এই দেখো উদাহরণ, শীর্ষক নিবেশিত এবং হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য দেওয়া আছে ভাই। এখানে খেয়াল করো, শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে অঙ্গের শীর্ষ বরাবর বৃদ্ধি পায়, নিবেশিত হচ্ছে কাণ্ড ভাস্কুলার বান্ডা থাকে, আর পার্শ্বীয় ভাজক টিস্যু কাণ্ডের পর্ব মধ্যে থাকে। এগুলো দরকার নেই তেমন একটা, তবে এটা মনে রাখতে পারো, এই আকৃতিটা তেমন বেশি ইম্পর্টেন্ট না এগুলো। ঠিক আছে, আমরা ওইখানে যা পড়ছি ওগুলোই বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখো কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার: মাস ভাজক টিস্যু, তারপর হচ্ছে রিব ভাজক মাস ভাজক টিস্যু, তারপর হচ্ছে কি ভাই প্লেট ভাজক টিস্যু, তারপর হচ্ছে রিব ভাজক টিস্যু। 3 প্রকার। ঠিক আছে, মাস, প্লেট, রিব। এইটা একটু কিভাবে মনে রাখবো আমি তোমাদেরকে দেখাবো। মাস মানে কি বলতো ভাই? ঘন। ঘন মানে কি সব কিছু না, তাহলে হচ্ছে কি মাস ভাজক টিস্যু সকল তলে বিভক্ত। মাস মানে কি বলো? মাস মানে ঘন, সবাই, তাই না? তাই এটা হচ্ছে কি সকল তলে বিভক্ত। এটা একটু মনে রাখবে এইভাবে। ঠিক আছে, মাস ভাজক টিস্যু সকল তলে বিভক্ত। আচ্ছা, এরপর হচ্ছে কি এটার উদ্ভিদ অঙ্গটি হচ্ছে ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই উদ্ভিদটা হচ্ছে কি ভাই? এই যে ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আচ্ছা, এরপর হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম ইত্যাদি শস্য, হ্যাঁ, মজ্জা, কর্টেক্স প্রভৃতি হচ্ছে এই মাস ভাজক টিস্যুর উদাহরণ। খেয়াল করো, এটা তোমার মনে রাখা লাগবে না, জাস্ট কেমনে মনে রাখবে একটু দেখাই। তোমরা মনে রাখবে হচ্ছে প্লেট ভাজক টিস্যু উদাহরণটা। ঠিক আছে, প্লেট মানে কি ভাই? একটা প্লেটের কয়টা তল থাকে? এই পাশ আর ওই পাশ, দুই তল। তাহলে মনে রাখবে হচ্ছে প্লেট ভাজক টিস্যু হচ্ছে 2 তলে বিভক্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা প্লেট 2 তলে বিভক্ত, এটাও 2 তলে বিভক্ত। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এইটার ক্ষেত্রে তুমি উদাহরণটা মনে রাখবা কি ভাই? প্লেট মানে কি? ধরো প্লেট পাতা, প্লেট একটা পাতা না, আমরা পাতাকে প্লেট হিসেবে ব্যবহার করি না? এরপর হচ্ছে বর্ধিষ্ণু বাইরের ত্বক আছে না, যেমন হচ্ছে তোমার বাকলকে তো আমরা মাঝে মাঝে আমরা কি করি ভাই? আমাদের একটা হিসেবে ব্যবহার করি, প্লেট। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে বলতে পারি কি ভাই? বর্ধিষ্ণু, বহিতক এবং হচ্ছে পাতা, এই দুইটা হচ্ছে আমাদের কি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। ঠিক আছে, আর এটা 2 তলে বিভক্ত, এইটুকু বুঝছি। এরপর দেখো রিব ভাজক টিস্যু উদাহরণ। রিব ভাজক টিস্যু হচ্ছে কি ভাই? বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারসি, আর এটা হচ্ছে 1 তলে বিভক্ত। ঠিক আছে, তাহলে প্লেট ভাজক টিস্যুর উদাহরণও পেলাম, রিব ভাজক টিস্যুর উদাহরণ পেলাম, বাকি সব হচ্ছে কি আমাদের মাস ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে প্রশ্নটা কিন্তু এইভাবেই আসবে। ঠিক আছে, যে নিচে কোনটা মাস ভাজক টিস্যুর উদাহরণ বা কোনটি রিব ভাজক টিস্যুর উদাহরণ, এভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কাজ অনুসারে হচ্ছে আমরা এটাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি: প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। দেখো ভাই, প্রোটোডাম হচ্ছে কারা ভাই? যারা হচ্ছে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে বলা হয় প্রোটোডাম। ঠিক আছে, প্রোটোডাম হচ্ছে যারা ত্বক সৃষ্টি করে। এরপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। দেখো ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম, এরা হচ্ছে ভাই প্রোক্যাম্বিয়ামের উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু উদাহরণ হচ্ছে কি তোমার এই যে কর্টেক্স, মজ্জা রশ্মি, এরা হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম ভাজক টিস্যুর উদাহরণ। এই দেখো একটা ছক আছে, এইখানে মোটামুটি তোমার একটা ফুল একটা দিয়ে দিছে যে কোনটা কি। জাস্ট তুমি ছকটা মনে রাখলেও কিন্তু মোটামুটি এদের প্রকারভেদগুলো মনে রাখতে পারবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছকটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমরা চলে আসবে হচ্ছে স্থায়ী ভাজক টিস্যু। যারা বিভাজন অক্ষম তারা হচ্ছে স্থায়ী ভাজক টিস্যু। স্থায়ী ভাজক টিস্যু কিছু উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, বৈশিষ্ট্য তো এগুলো লাগবে না তেমন একটা, ওই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো জানলেই হবে। স্থায়ী ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে ওটার বিপরীত। তোমরা জাস্ট মনে রাখবা হচ্ছে ভাজক টিস্যুর কাজ, যেমন খাদ্য তৈরি করা, পানি ও খাদ্য পরিবহন করা, পানি ও খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা প্রদান করা। মানে যত কার্যক্রম হয় আমাদের একটা উদ্ভিদ দেখে, যেমন খাদ্য তৈরি করে, তারপর হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় করে, হ্যাঁ, পানি ও খাদ্য পরিবহনও করে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি করে? দৃঢ়তা প্রদান করে। এগুলো হচ্ছে আমাদের এই স্থায়ী ভাজক টিস্যুর এই আর কি। ঠিক আছে, তো এগুলো আর লাগবে না, আমরা জাস্ট এখানে এই ছকটা দেখবো। দেখো এখানে হচ্ছে স্থায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ, স্থায়ী টিস্যুর প্রকারভেদ: সরল টিস্যু, জটিল টিস্যু এবং যে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু হচ্ছে কারা? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আর জটিল টিস্যু হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। আর ক্ষরণকারী টিস্যু হচ্ছে তরক্ষীর এবং হচ্ছে গ্রন্থি টিস্যু। তো এগুলো ইম্পর্টেন্ট, ভালোই গুরুত্বপূর্ণ আছে, এটা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবং ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ আছে, এটা খুব ভালোভাবে দেখবা। দেখো এটার ধরন,
এটা হচ্ছে আদি টিস্যু, এটা হচ্ছে তোমার আদি টিস্যু নয়, স্থায়ী টিস্যু। এটা বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। কোষগুলো হচ্ছে অপরিণত হয়ে থাকে, সাধারণত কোষগুলো পরিণত হয়ে থাকে। আর বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত, এরা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চলের পেছনের দিকে অবস্থিত। এই কোষের নিউক্লিয়াসটা আকার বড় থাকে, নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত ছোট থাকে। এই যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছে এখানে। আচ্ছা, এরপর নিউক্লিয়াস কেন্দ্র অবস্থান করে, হ্যাঁ। এরপর হচ্ছে এটা নিউক্লিয়াস হচ্ছে পার্শ্ব অবস্থান করে। এটা ঘনত্বে বৃদ্ধি, তোমার হচ্ছে উদ্ভিদ দেহ বৃদ্ধি সাধন করে, বৃদ্ধি এবং টিস্যুতে ভূমিকা রাখে, হ্যাঁ। এটা ভূমিকা সামান্য, এটা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখে। কখনো খাদ্য তৈরি করে না। স্থায়ী বাজুক টিস্যু, এটা স্থায়ী টিস্যু হচ্ছে খাদ্য তৈরি করে, হ্যাঁ। খাদ্য পরিবহনে বাজুক টিস্যু কোনো ভূমিকা নেই, স্থায়ী টিস্যু খাদ্য পরিবহন তৈরি সব কিছুতে এটার ভূমিকা আছে, ঠিক আছে না? আচ্ছা, সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য দেওয়া আছে। যেহেতু সরল টিস্যু এবং জটিল টিস্যু সম্পর্কে খুব বেশি আমাদের বইতে বলা নাই, তাই এখানে হচ্ছে তোমরা এই ছকটা দেখবা, ওকে। আচ্ছা, এরপর চলে আসে তোমরা টিস্যুতন্ত্র। তো আমরা টিস্যুতন্ত্রকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। খেয়াল করো, এই ছকটা দেখলে মোটামুটি হচ্ছে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে টিস্যুতন্ত্র সম্পর্কে যত জিনিসগুলো আছে, ঠিক আছে। এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের ভিতরে আছে এপিডার্মিস, এপিডার্মাল উপবৃত্তি, এপিডার্মাল রন্ধ্র। গ্রাউন্ড টিস্যুর ভিতরে রয়েছে স্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। আর ভাস্কুলার টিস্যুতন্ত্রের ভিতরে রয়েছে কিবা সংযুক্ত, অরীয় এবং হচ্ছে কেন্দ্রিক, ওকে। আচ্ছা, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের ভিতরে তোমরা কোন জিনিসটা পড়বে দেখো, হ্যাঁ। যেটা হচ্ছে ত্বক সৃষ্টি করে তাকে হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। এটা আশা করি তোমরা বেসিক কথাবার্তা জানো। আচ্ছা, প্রাথমিক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়ে থাকে। তাহলে এপিডার্মাল টিস্যুর উৎপত্তিটা কোথা থেকে হয়ে থাকে? প্রাথমিক ভাজক টিস্যু থেকে হচ্ছে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়ে থাকে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের ভিতরে প্রথমে আছে এপিডার্মিস। এপিডার্মিস তো মানে ভাইয়া ত্বক, এটা তোমরা বুঝো, উদ্ভিদের বাইরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এপিডার্মিস কি দিয়ে গঠিত? এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। তবে কোনো কোনো ক্ষেত্রে এরা একাধিক সারি কোষ দিয়ে গঠিত হইতে পারে, যেমন হচ্ছে বট, অসৎ, তারপর হচ্ছে পাকুর। অপু বোকা একটা কথা আছে না, ওইটার মধ্যে তোমরা এইখানেও মনে রাখতে পারো। অসৎ, তারপর হচ্ছে কি বট এবং হচ্ছে পাকুর, এরা হচ্ছে তোমার একাধিক কি দিয়ে গঠিত? একাধিক প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। করবি আছে না, করবি গাছের পাতায় 3 সারি প্যারেনকাইমা কোষ দেখা যায়, ঠিক আছে। আর করবি হচ্ছে কত? 3 সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আচ্ছা, রক্ষী কোষ ব্যতীত কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এই কথা একটু মনে রাখবা। আর এইখান থেকে সাইকাস, পাইনাস ও ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। তাহলে লিগনিন কোথায় জমা হয়? সাইকাস, পাইনাস এবং হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের লিগনিন জমা হয়ে থাকে, এটা একটু মনে রাখবা। পাহাড়ি এবং ফল থেকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ কোথায় থাকে? পাহাড়ি, পাপড়ি ও ফল থেকে, সরি পাহাড়ি না, পাপড়ি এবং ফল থেকে তোমার হচ্ছে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। আচ্ছা, এরপরে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিছু কিছু ঘাস ও নলখাগড়া জাতীয় কাণ্ডের ত্বকের কোষ হচ্ছে কর্ক ও সিলিকা কোষ থাকতে পারে, যেমন হচ্ছে গম, ভুট্টা, আখ, ওকে। কি বলছি? কিছু ঘাস ও নলখাগড়া কাণ্ডের ত্বকে হচ্ছে কি থাকে? কর্ক ও সিলিকা কোষ থাকে। আর ধান, গম, আখ ইত্যাদি হচ্ছে কি থাকে? বা বুলিফর্ম কোষ থাকে। তাহলে বুলিফর্ম কোষ কোথায় দেখা যায়? ধান, গম, ধান না তো, গম, ভুট্টা, আখ, এদের এখানে হচ্ছে কি দেখা যায়? বুলিফর্ম কোষ দেখা যায়। প্রশ্ন আসতে পারে নিচে কোন জায়গায় বুলিফর্ম কোষ দেখা যায় না? ধান, গম, ভুট্টা, আখ এবং হচ্ছে ধান, ঠিক আছে, এভাবে কিন্তু আসতে পারে। আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে এটার কাজ দেওয়া আছে এপিডার্মিসের, হ্যাঁ। এখন চলে আসে আমাদের এপিডার্মাল উপবৃদ্ধি। আচ্ছা, এপিডার্মাল উপবৃদ্ধি হচ্ছে কি ভাব? তোমার এপিডার্মিস বা ত্বক হতে সৃষ্ট কিছু উপাঙ্গ, যাকে হচ্ছে বলা হয় এপিডার্মাল উপবৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি কি সৃষ্টি হতে পারে? যেমন রোম বা ট্রাইকোম সৃষ্টি হতে পারে, এটা হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। তারপর হচ্ছে তোমার এখানে আছে কি ভাব? ধরো হচ্ছে গ্রন্থরোম বা কোলেটার্স, থলি, হ্যাঁ। এরপর হচ্ছে কি তোমার শল্ক, এগুলো হইতে পারে, ঠিক আছে। তো এখন তোমাদের এখানে একটু মনে রাখতে হবে যে গ্রন্থ রম্ব হচ্ছে কোলেটার্সটা মূলত কি? বহুকুশী ট্রাইকোমাকে কোলেটার্স বলা হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। বহুকুশী ট্রাইকোমাকে কি বলা হয়? কোলেটার্স বলা হয়। কোলেটার্স কাকে বলা হয়? বহুকুশী ট্রাইকোমাকে। কোলেটার্স এক ধরনের চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে, ঠিক আছে। আর এখান থেকে থলি বা ব্লাডারটা লাগবে। থলি বা ব্লাডার হচ্ছে তোমার বিশেষ এক প্রকার পানি ধারক এবং হচ্ছে প্রশস্ত ট্রাইকোমা। এখন এই যে থলিতে হচ্ছে বরফ উদ্ভিদ নামে পরিচিত। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, যে বরফ উদ্ভিদ নামে পরিচিত কে? বরফ উদ্ভিদ নামে পরিচিত হচ্ছে তোমার এই যে এই ইয়েটা মেসারবেথাম এবং হচ্ছে ক্রাস্ট্রোনিয়াম, এটা হচ্ছে তোমার বরফ উদ্ভিদ নামে পরিচিত। আর এটা হচ্ছে সাধারণত হচ্ছে শীতকালে হচ্ছে
এটা হচ্ছে বরফে মূলত পরিণত হয়, ঠিক আছে। তাহলে বরফ উদ্ভিদ হচ্ছে কি এটা, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে এপিডার্মাল রন্ধ্র, পত্ররন্ধ্র এবং হচ্ছে পানিরন্ধ্র, ঠিক আছে। পত্ররন্ধ্র বা স্টেমাটা বা পত্ররন্ধ্রটা হচ্ছে মূলত কি, খেয়াল করো, স্টেমাটা বা পত্ররন্ধ্র, ঠিক আছে। এটা হচ্ছে দুইটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে। তাহলে পত্ররন্ধ্র কয়টা রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে? দুইটা রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে ও নিয়ন্ত্রিত বিশেষ একটা ছিদ্র থাকে, সেটাকে বলা হয় স্টেমাটা, ঠিক আছে। আচ্ছা, স্টেমাটার নিচের দিকে হচ্ছে বড় বড় বায়ুকুঠুরি থাকে। বায়ুকুঠুরিকে সাব স্টেমেটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুটির বলা হয়। তাহলে বায়ুকুঠুরি বা শ্বাসকুটির কিসের নিচে অবস্থান করে বা কোথায় অবস্থান করে? স্টেমাটার নিচে অবস্থান করে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সাধারণ বেলায় দিনের বেলা পর্যন্ত খোলা থাকে এবং রাতের বেলা পর্যন্ত বন্ধ থাকে, এটাই হচ্ছে ন্যাচারাল কথাবার্তা। তবে পাথরকুচি উদ্ভিদে সাধারণত এটার বিপরীত ঘটে। পাথরকুচি উদ্ভিদে দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, এটা একটু দেখবা। এরপর হচ্ছে পত্ররন্ধ্রের তোমার হচ্ছে প্রকারভেদ আছে, তোমার বিভিন্ন ধরনের পত্ররন্ধ্র আছে, যেমন হচ্ছে ডায়াসাইটিক, প্যারাসাইটিক, তারপর হচ্ছে অ্যানিসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। খেয়াল করো ভাইয়া, ডায়াসাইটিক হচ্ছে কোনটা? দুইটা সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকবে এবং হচ্ছে সমকোণে থাকবে। সমকোণে থাকলে সেটা হচ্ছে কি ভাই? ডায়াসাইটিক। আর প্যারাসাইটিকও কিন্তু দুইটা সাবসিডিয়ারি কোষ থাকবে, তবে এটা হচ্ছে সমান্তরালে থাকবে। প্যারা মানে কি? সমান্তরাল। আর ডায়া মানে কি? ধরো এখানে আমরা মনে করছি সমকোণ, ঠিক আছে। তাহলে প্যারা মানে সমান্তরাল আর ডায়া মানে সমকোণ। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে অ্যানিওসাইটিক, এটা হচ্ছে তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা থাকে। দুইটা হচ্ছে মোটামুটি সেম থাকে, একটা একটু ছোট থাকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তার ইয়া। আচ্ছা, টেট্রাসাইটিক হচ্ছে চারটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেশি থাকে। অ্যাক্টিনোসাইটিক হচ্ছে অনেকগুলো ইয়ে দ্বারা বেষ্টিত থাকে। আর অ্যানোমোসাইটিক যেটা, এটা হচ্ছে তোমার কোষগুলো কখনো পৃথক করা যায় না, ঠিক আছে। কোনটা পৃথক করা যায় না? লাস্টে যেটা আছে অ্যানোমোসাইটিক, এটা হচ্ছে পৃথক করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এবং এদের কিছু কাজটা দেওয়া আছে, এগুলো তোমাদের তেমন দরকার নেই, শুধু এই কাজটা দেখতে পারো। কাজে প্রশোধন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে থাকে। তাহলে পত্ররন্ধ্রের কাজ হচ্ছে কি? প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন। ওকে, এরপর হচ্ছে পানি পত্ররন্ধ্র। দেখো এখানে একটা হাইডাথোড নামে একটা কথা আছে, ঘাস কচু টমেটো, ঠিক আছে। এই ঘাস কচু টমেটোতে হচ্ছে তোমার পানি পত্ররন্ধ্র দেখা যায়। পানি পত্ররন্ধ্র হচ্ছে মূলত কি? দেখো হাইডাথোড আছে না, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র, এটা হচ্ছে তোমার পানিটা হচ্ছে তোমার এই যে আমরা তো জানি যে বাষ্প আকারে সাধারণত পানি বের হয়, সেখানে কিন্তু তরলের মতো বের হবে, এটাকে মূলত যে হাইড্রাথোড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার উদাহরণটা জাস্ট তোমাদের লাগবে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণটা, যে হাইড্রাথোড বা তোমার হচ্ছে পানি পত্ররন্ধ্রের উদাহরণ কোন কোন উদ্ভিদে দেখা যায়, সেটা হচ্ছে ঘাস, কচু, টমেটো। এখানে হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড দেখা যায়। আচ্ছা, এই যে হাইড্রাথোড দিয়ে তরল পানি বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গাটেশন বলা হয়। হাইড্রাথোড দিয়ে তরল পানি বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া কি বলা হয় ভাইয়া? গাটেশন বলা হয়। তাহলে গাটেশন কাকে বলে? হাইড্রাথোড দিয়ে তরল পানি বেরিয়ে যাওয়াকে গাটেশন বলা হয়। পানি পত্ররন্ধ্র এবং হচ্ছে পত্ররন্ধ্র, এই দুইটার ভিতরে তোমার একটু উদাহরণ আছে, খেয়াল করে ভাইয়া। অবস্থান হচ্ছে পাতার উপরে এবং হচ্ছে নিচে অবস্থান করে পত্ররন্ধ্র, আর পাতার কিনারায় অবস্থান করে কারা ভাইয়া? পানি পত্ররন্ধ্র, ঠিক আছে। এটা সাধারণত দিনের বেলা বেশি হয়, আর পানি পত্ররন্ধ্র হচ্ছে রাতের বেলায় হয়। ওকে, আচ্ছা, এটা বাষ্পাকারে পানি নির্গত হয়, আর পানি পত্ররন্ধ্র হচ্ছে তরলাকারে পানি নির্গত হয়। আর পত্ররন্ধ্রতে হচ্ছে তোমার হচ্ছে খনিজের মুক্তি ঘটে না, এটাতে খনিজের মুক্তি ঘটে, যেহেতু পানি তরল আকারে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে না। এপিথেলিয়াম থাকে না, এটাতে এপিথেলিয়াম থাকে, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল, এটা রক্ষী কোষের নিয়ন্ত্রণশীল নয়। আচ্ছা, এরপর যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, খেয়াল করো ভাইয়া। এখন এইখানে তোমার জাস্ট এটা মনে রাখবে যে পেরিবেলাম ভাজক টিস্যু হতে এই হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি কোথা থেকে হয়? পেরিবেলাম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। ওকে, তাহলে এটা একটু মনে রাখবে, পেরিবেলাম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। আচ্ছা, এরপরে তোমরা যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল এবং হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। পেরিসাইকেল কোষ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অন্তরকে স্টিলি বলা হয়। পেরিসাইকেল থেকে কি বলছি ভাই? পেরিসাইকেল বা পরিচক্র আছে না, এই পেরিসাইকেল বা পরিচক্র থেকে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অংশকে কি বলা হয় ভাই? স্টিলি বলা হয়, এই পেরিসাইকেল, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, তো এই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র কী কী, এগুলার একটা চার্ট দেওয়া আছে, যে বহিঃস্থলীয় অঞ্চল তার টিস্যু, অন্তঃস্থলীয় টিস্যু। বহিঃস্থলীয় টিস্যু হচ্ছে কারা কারা? যারা হচ্ছে বাইরে থেকে, যেমন হচ্ছে মূল, কাণ্ড, পাতা, হ্যাঁ। এর মধ্যে হচ্ছে কর্টেক্স, অন্ততক, তারপর হচ্ছে কাণ্ড ভিতরে হচ্ছে অধতক, কর্টেক্স, অন্ততক, হ্যাঁ। মেসোফিল টিস্যু পাতার, এখানে হচ্ছে একবীজপত্রী পাতা, দ্বিবীজপত্রী পাতা, এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে। এই আর কি কথাবার্তা। দেখো বহিঃস্থলীয় অঞ্চল কি কি আছে? এর মধ্যে আছে অধতক আছে, তো
অদত্তক হচ্ছে কি, অদত্তক সাধারণত মূলে অদত্তক থাকে না, অদত্তক থাকে কোথায় বা কাণ্ডে অদত্তক থাকে, ঠিক আছে। অদত্তক কোথায় থাকে, কাণ্ডে থাকে, মূলে কি অদত্তক থাকে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার মূলে কিন্তু দেখো কিউটিকল থাকে না, ঠিক আছে, কাণ্ডে কিউটিকল থাকে। এরপরে তোমার কর্টেক্স, কর্টেক্স, তারপর হচ্ছে তোমার এইখানে আর কি লাগতেছে অন্ততক। আচ্ছা, অন্ততক হচ্ছে যেমন মূলে এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান থাকে, ঠিক আছে। অন্ততক কোথায় থাকে, মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। আচ্ছা, এরপর আরেকটা আছে ক্রাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়, অন্ততক হচ্ছে ক্রাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়। এই প্রশ্নটা এইভাবেই আসবে যে ক্রাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়, মূলে অন্ততকে ক্রাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। শ্বেতসার আবরণ কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে শ্বেতসার আবরণ। আচ্ছা, এরপরে তোমার লাগতেছে অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চলের ভিতরে আছে আমাদের পেরিসাইকেল বা পরিচক্র। পেরিসাইকেল বা পরিচক্র কোথা থেকে কোথায় পর্যন্ত সেটা অবস্থা জানো, অন্ততকের নিচ থেকে ভাস্কুলার বান্ডলের বাইরে পর্যন্ত হচ্ছে তোমার পরিচক্রটা বিস্তৃত। আর এই পরিচক্রটা তোমার হচ্ছে দেখো এখানে সাধারণত হচ্ছে তোমার মূলে পরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। তাহলে মূলে পরিসাইকেল কত স্তর বিশিষ্ট হয়ে থাকে, সাধারণত মূলে পরিসাইকেল হচ্ছে এক স্তর বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে। মূলে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। কুমড়া ও কুমারিকা ইত্যাদির কাণ্ডে বহু স্তর বিশিষ্ট এবং হচ্ছে স্ক্লেনকেমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে কুমড়া এবং কুমারিকার কাণ্ডে হচ্ছে কি ভাবে পেরিসাইকেলটা হচ্ছে বহু স্তর বিশিষ্ট আর মূলে হচ্ছে এক স্তর বিশিষ্ট, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্লেনকেমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, এটাকে তোমার হচ্ছে হার্ব বাস্ট বলা হয়, ঠিক আছে। স্ক্লেনকাইমার টিস্যু আছে না, স্ক্লেনকাইমার টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে। স্ক্লেনকাইমার টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, এটাকে হার্ড বাস্ট বা গুচ্ছ টিপি বলা হয়। তাহলে গুচ্ছ টিপি কোথায় দেখা যাবে, এই পরিসাইকেলে দেখা যায়। আর এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার হচ্ছে স্ক্লেনকাইমার টিস্যু হচ্ছে ফ্লোয়েমের মাথায় যদি অবস্থান করে তখন হচ্ছে এরকম এটা দেখা যায়, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু মনে রাখবে না। এরপরে তোমরা হচ্ছে মজ্জা বা হচ্ছে মেডুলা, এরপর এই যে এরপর হচ্ছে মজ্জা রশ্মি আছে। মজ্জা রশ্মি দেখো ভাইয়া, পাতার গ্রাউন্ড টিস্যুকে ম্যাসোফিল বলা হয়, এটা ইম্পর্টেন্ট। তাহলে ম্যাসোফিল কোথায় দেখা যায়, মজ্জা রশ্মিতে দেখা যায়। আর এটা হচ্ছে কি ভাইয়া, পাতার গ্রাউন্ড টিস্যু। এটা হচ্ছে মূলত পাতার গ্রাউন্ড টিস্যু। মজ্জা রশ্মি হচ্ছে কি পাতার গ্রাউন্ড টিস্যু, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার বান্ডালের জাইলেম ফ্লোয়েমের সমন্বয়ে হচ্ছে ভাস্কুলার বান্ডল গঠিত। একে ফ্যাসিকুলার টিস্যু নামে হচ্ছে এটা পরিচিত। পরিবহন তন্ত্র ও এই টিস্যুকে বলা হয়। এটা জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে গঠিত হয়ে থাকে। এছাড়া হচ্ছে তোমার মাঝখানে মাঝামাঝি কি থাকতে পারবে, ক্যাম্বিয়াম থাকতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে একটা ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, উদ্ভিদমূল এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত কিবা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, এই কথা একটু লাগবে। আচ্ছা, এরপর চলে আসে তোমার জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু হচ্ছে কি কিভাবে ট্রাকিড, ব্যাসেল, জাইলেম ফাইবার এবং হচ্ছে জাইলেম প্যারেনকেমা, ঠিক আছে। 4 ধরনের উপাদান নিয়ে হচ্ছে আমাদের জাইলেম টিস্যুটা গঠিত হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, কিছু কিছু জায়গা আছে যেমন ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদ ইত্যাদি উদ্ভিদের জাইলেমের টিস্যুতে ব্যাসেল থাকে না, এবং এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে কি বলছি ভাই, ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের টিস্যুতে কি থাকে না, ব্যাসেল থাকে না। আচ্ছা, এরপরে তোমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোটাজাইলেম, মেটাজাইলেম, এগুলো নিয়ে কথাবার্তা আছে। খেয়াল করো ভাই, এখানে একটু বোঝার বিষয়টি আছে, ঠিক আছে। দেখো, সরু গর্তযুক্ত ভ্যাসেল কোষকে বলা হয় প্রোটাজাইলেম। প্রোটাজাইলেম মানে কোনটা ভাই, যেটা হচ্ছে সরু বা চিকনটা, আর মোটা যেটা সেটা হচ্ছে মেটাজাইলেম। খেয়াল করো, তোমার এইখানে বড় গর্তযুক্ত ভ্যাসেলকে বলা হয় মেটাজাইলেম, ঠিক আছে। এখন আমাদের আবৃতবীজ উদ্ভিদ আছে না, উদ্ভিদের মূলে তোমার মেটাজাইলেম থাকে কোন দিকে, কেন্দ্রের দিকে। কি বলছি ভাই, আবৃতবীজ উদ্ভিদের মূলের মেটাজাইলেম থাকে কোন দিকে, কেন্দ্রের দিকে। তাইলে আবৃতবীজ উদ্ভিদের কাণ্ডে মেটাজাইলেম থাকবে কোন দিকে, অবশ্যই পরিধেয়ের দিকে, একটা আরেকটার বিপরীত। আবার তোমার এই আবৃতবীজ উদ্ভিদ যেহেতু তোমার মনে আছে, তাহলে নগ্নবীজ উদ্ভিদ হবে ঠিক তার বিপরীত। তাহলে নগ্নবীজ উদ্ভিদের তোমার মেটাজাইলেম থাকবে কোন দিকে, পরিধির দিকে, আর কেন্দ্রের দিকে থাকবে কি ভাই, প্রোটাজাইলেম, এটাই বলছে, ঠিক আছে। এই খেয়াল করো, তাহলে মূলে হচ্ছে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, প্রোটাজাইলেম হচ্ছে পরিধির দিকে থাকে। কাণ্ডে এদের হচ্ছে ঠিক উল্টাভাবে যে ঘটনাটা আছে সেটা ঘটে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যান্ডার্ক, আর এটার বিপরীত প্রক্রিয়াটাকে বলা হয় এক্সার্ক, ঠিক আছে। আবার তোমার হচ্ছে তোমার পাতা আছে না, পাতার পোটা এবং হচ্ছে মেটাজাইলেম উভয় কেন্দ্র পরিধির দিকে বিন্যস্ত থাকে এলোমেলোভাবে, এটাকে বলা হয় মেসার্ক। এই জাস্ট হচ্ছে অ্যান্ডার্ক, এক্সার্ক, মেসার্ক, এবং হচ্ছে আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদে কাণ্ড কোন দিকে থাকে, মেটাজাইলেম কোন দিকে থাকে, এবং হচ্ছে প্রোটাজাইলেম কোন দিকে থাকে, জাস্ট ওই একটা জিনিস দিয়ে মনে রাখবা, ঠিক আছে। মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে,
এর বিপরীত হবে কি ভাই আবৃতবীজী উদ্ভিদে, এবং হচ্ছে কাণ্ডের জন্য একটা হবে, তোমার মূলের জন্য আরেকটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করবে ফ্লোয়েম টিস্যু, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার, এগুলো নিয়ে আমাদের ফ্লোয়েম টিস্যু গঠিত। এখান থেকে জাস্ট তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু থেকে থাকে না বা সঙ্গীকোষ থাকে না, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর যে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়, পাটের আস্ট বাস্ট ফাইবার, এটা একটু উদাহরণটা দেখবা, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখানে টিস্যুতন্ত্রের কাজ দেওয়া আছে, হ্যাঁ, দেখতে পারো এগুলো। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার বান্ডলকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংযুক্ত, অরীয় এবং হচ্ছে কেন্দ্রিক। খেয়াল করে ভাই, সংযুক্ত যে ভাস্কুলার বান্ডলটা আছে এই সংযুক্ত ভাস্কুলার বান্ডলটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। এই সমপার্শ্বীয়টার ভিতরে আবার আছে মুক্ত, আবার আছে বদ্ধ। তো সমপার্শ্বীয় যেটা সেটা হচ্ছে সাধারণত আমাদের পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এই ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। যেটার মাঝখানে হচ্ছে তোমার ক্যাম্বিয়াম থাকে সেটাকে বদ্ধ বলা হয়, যেটার মাঝখানে কিছু থাকে না সেটাকে হচ্ছে মুক্ত বলা হয়। তাহলে খেয়াল করো, মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের, বিশেষ করে কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে আমাদের মুক্ত সমপার্শ্বীয়, ঠিক আছে। আর বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের যেটা সেটা হচ্ছে কি ভাই মুক্ত সমপার্শ্বীয়, আর বদ্ধ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। আচ্ছা, এরপর হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ, লাউ, কুমড়া, শসা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ। জাস্ট এইটুকু মনে রাখলে চলবে, আর কিছু লাগবে না, ওকে। আচ্ছা, এরপরে তোমার যেমন হচ্ছে আমাদের আরেকটা ইয়ের উপর ভিত্তি করে, যেমন অরিও, ঠিক আছে। অরিও মানে কি ভাই? এখন খেয়াল করো, অরিও ভাস্কুলার বান্ডল হচ্ছে তোমার পাশাপাশি অবস্থান করবে একটা আরেকটা। তাহলে দেখো, পুষ্পক উদ্ভিদের, সাধারণত পুষ্পক উদ্ভিদের মূলে অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এবং ফ্লোয়েমের বান্ডল সংখ্যা সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে কত? 2 থেকে 4। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েমের বান্ডল সংখ্যা কত? 2 থেকে 4। আর একবীজপত্রী উদ্ভিদের মূলে এটার সংখ্যা 6-এর বেশি, এই জায়গাটা মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো যে জাইলেম কেন্দ্রিক এবং হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের অপর নাম হচ্ছে তোমার হাইড্রোসেন্ট্রিক। পাকিস্তান সুপার লিগ তোমরা দেখছো, পিএসএল, এটা এভাবে মনে রাখবা, পিএসএল বা পাকিস্তান সুপার লিগ, ঠিক আছে। পেট্রিস, লাইপোকন্ড্রিয়াম, এরপর হচ্ছে স্ল্যাগলেনা, এটা হচ্ছে কিসের উদাহরণ ভাইয়া? জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে। জাইলেম কেন্দ্রিক হচ্ছে কি, বা হাইড্রোসেন্ট্রিক হচ্ছে কি, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক হচ্ছে পিএসএল, ঠিক আছে, এটা হচ্ছে তার উদাহরণ। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে কি ভাই? ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক, এটার উদাহরণ হচ্ছে কি তোমার হচ্ছে এইটা ইয়োক্কা, আর হচ্ছে কি ড্যাক্সেনিয়া, ওকে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি উদাহরণ। এরপর জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তোমার ইয়ে আছে, পার্থক্য আছে। পার্থক্য ছকেটা দেখবা, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন আছে, খেয়াল করো। এখান থেকে আমাদের কি লাগবে? একটি কচুর মূল একবীজপত্রী উদ্ভিদের প্রস্থচ্ছেদ এখানে দেওয়া আছে। তাহলে কচুর মূল হচ্ছে কি ভাই? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। আচ্ছা, এরপরে তোমরা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের যে মূল আছে মূলের অন্তর্গঠনটা কিভাবে শনাক্ত করবা, খেয়াল করবা। এখানে কিউটিকল থাকে না, মূলে কিন্তু কখনো কিউটিকল থাকে না। কিউটিকল থাকলে তো তোমার হচ্ছে মূল দিয়ে কোনো কিছু শোষণ করা যাবে না, তাই না? তাহলে এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এককোষী মূলরুম থাকে, অদতক অনুপস্থিত। তারপর হচ্ছে তোমার কর্টেক্সে অদতক থাকে না, কেবল অন্ততক থাকবে। পরিসাইকেল এক সারি বিশিষ্ট। এরপর হচ্ছে তোমার অরিও ভান্ডার হচ্ছে কি ভাই? অরিও, এটা একটু মনে রাখবা। এরপরে তোমার মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটাজাইলেম পরিধির দিকে, যেটা একটু আগে দেখাইছিলাম। এরপর হচ্ছে তোমার জাইলেম বা ফ্লোয়েমের সংখ্যা 6-এর বেশি হবে, ঠিক আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের এটা সাধারণ সংখ্যা 2 থেকে 4-এর ভিতর হয়ে থাকে। মজ্জা অনেক বড় আকারে হয়ে থাকে। এরপর খেয়াল করবে হ্যাঁ, ভুট্টার কাণ্ড হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের উদাহরণ। হ্যাঁ, এটা দিয়ে একটা তোমার প্রস্থচ্ছেদ আছে, এই আর কি। এরপরে চলে আসো একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে। কাণ্ডের, এখন দেখো কাণ্ডের ইয়ে হচ্ছে তোমার কি অনুপস্থিত থাকবে সাধারণত হচ্ছে। এরপর দেখো বহিতকে হচ্ছে কিউটিকল উপস্থিত থাকবে, অদতক থাকবে। হ্যাঁ, স্ক্লেরোকেমা কোষ দিয়ে গঠিত, এরা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় এবং হচ্ছে বদ্ধ, এই ধরনের হচ্ছে ভাস্কুলার বান্ডল এখানে দেখা যায়, এগুলো আছে। এই তো এই উদাহরণগুলো দেখবা, সরি পার্থক্যের ছকগুলো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখতে হবে। উদাহরণ একদম A to Z দেখবা, এই 2টা ছক। এই আমাদের হচ্ছে এই হচ্ছে মোটামুটি টিস্যুতন্ত্রের পড়াশোনা, এই যতটুকু আমাদের
লাগবে আর কি, ততটুকুই দেখাইলাম। আর ছকগুলো কিন্তু তোমরা মিস করবে না, খবরদার, আমি পড়াই দিই, ছক দুইটা খুব ভালোভাবে দেখবা। আচ্ছা আচ্ছা, টিস্যু তন্ত্র থেকে দেখো কী কী পরিমাণ প্রশ্ন আসছে, কী কী প্রশ্ন আসতেছে বিগত বছরগুলো। এই যে বলছিলাম যে ভাজক টিস্যুর বেলায় কোনটা প্রযোজ্য, মানে হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য থেকে প্রশ্নটা চলে আসছে ডেন্টাল ভর্তিবিকা 6 সাথে। দেখো কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট হয়, কোষের নিউক্লিয়াস কেন্দ্র অবস্থান করে, অবশ্যই এটা নিউক্লিয়াসটা কেন্দ্র অবস্থান করে, এবং নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড় হয়, যার ফলে হচ্ছে সাইটোপ্লাজমের পরিমাণ কম থাকে, ঠিক আছে, সাইটোপ্লাজমের পরিমাণ কম থাকে, এবং সাইটোপ্লাজমটা এবং হচ্ছে কোনো কোষ গহ্বর থাকে না, ঠিক আছে, এগুলো আমরা পড়ছি না, তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে সঠিক, কেন্দ্র অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাম্বিয়াম ভাজক টিস্যু উদাহরণ কোনটা ভাইয়া? আমরা তোমাদেরকে পড়াইছিলাম যে ক্যাম্বিয়াম ভাজক টিস্যু হচ্ছে কী কী, হ্যাঁ, প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, শীর্ষক ভাজক টিস্যু, গ্রাউন্ড ভাজক টিস্যু, নিবেশিত হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে ক্যাম্বিয়াম ভাজক টিস্যু উদাহরণ, এটা ছিল, এটা আমি তোমাকে দাগাই দিয়েছি একদম একটু আগেই, ঠিক আছে। এরপর হচ্ছে কোন উদ্ভিদটি ভাজক টিস্যুর বেলা প্রযোজ্য নয়, কোন উদ্ভিদটি ভাজক টিস্যুর বেলা প্রযোজ্য নয়। আচ্ছা, এটা পরিণত কোষ দ্বারা গঠিত, আমরা একটা ছক করেছিলাম না, পার্থক্যের ছক, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পার্থক্যের ছক থেকে প্রশ্ন আসছে যে তোমার হচ্ছে ভাজক টিস্যু হচ্ছে অপরিণত কোষ দ্বারা গঠিত, আর স্থায়ী টিস্যু হচ্ছে পরিণত কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো ভাইয়া, নিচে কোনটি প্রাথমিক ভাজক টিস্যুর কাজ? বর্ধনশীল এর বৃদ্ধি ঘটায়, বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়, হ্যাঁ অবশ্যই বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়। বিভাজিত শুধু কাণ্ডের দৈর্ঘ্য বাড়ায় না ভাইয়া, শুধুমাত্র দৈর্ঘ্য বাড়ায় না, ঠিক আছে, বিভাজিত কাণ্ডের মূলের দৈর্ঘ্য বাড়ায় না, এগুলোর সাথে সম্পর্কে না, বিভাজিত শুধুমাত্র মূলের দৈর্ঘ্য না, তাহলে 1 নম্বর হচ্ছে উত্তর। ওকে, এরপর দেখো ভাইয়া, বিভাজন প্রক্রিয়া ভেদে নিচের কোনটি ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ নয়? দেখো ভাজক টিস্যু শ্রেণীবিভাগের ভিতরে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু। ইন্টারক্যালারি ভাজক টিস্যু কিন্তু আমাদের ভাজক টিস্যুর প্রকারভেদ নয়, ঠিক আছে, বিভাজন প্রক্রিয়া অনুসারে। বিভাজন প্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যু কত প্রকার ছিল? 3 প্রকার ছিল, ঠিক আছে, এই। আচ্ছা, এরপরে তোমার স্থায়ী ভাজক টিস্যু চলে আসছে। প্যারেনকেমা টিস্যু সম্পর্কে নিজের কোনটা সঠিক? প্যারেনকেমা টিস্যু হচ্ছে অন্তঃকোষে ফাঁকে ফাঁকে থাকে না, কোষগুলো বিক্ষিপ্ত ছড়ানো থেকে, এই যে উদ্ভিদের ক্ষতস্থান নিরাময়ে কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ওই যে বলছিলাম যে তোমার যে টিস্যুগুলো আছে একটা ছক আছে, ওই ছকটা পড়তে, ঠিক আছে, সেখান থেকে পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে প্যারেনকেমা টিস্যুর বৈশিষ্ট্য। আচ্ছা, প্যারেনকেমা টিস্যু হচ্ছে তোমার লিগডের উপস্থিতির কারণ হচ্ছে কোষ প্রাচীর শক্ত কঠিন হয়ে থাকে, নরম এবং হচ্ছে নমনীয় হয়ে থাকে, এটা হচ্ছে নরম এবং নমনীয় থাকে প্যারেনকেমা টিস্যুটা, ঠিক আছে। এই তো তোমার এগুলো হচ্ছে 2-3 সালের প্রশ্ন চলে আসছে, যে 1996, 97 এগুলো আর দেখা লাগবে না, জাস্ট তোমরা হচ্ছে 2005, 6 বা 7 সাল পর্যন্ত প্রশ্ন দেখলেই হবে। এরপর দেখবে টিস্যু তন্ত্রের ভিতরে চলে আসছে পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলা হয়? এটাকে ম্যাশোফিল টিস্যু বলা হয়, আমি দেখাইছিলাম যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলা হয়, ঠিক আছে। এরপর খেয়াল করে উদ্ভিদের কাণ্ডের পরিধির বৃদ্ধির জন্য কোন টিস্যু দরকার হয়? ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। প্রোকেম্বিয়াম হতে সৃষ্টি হয় না কোনটা? প্রোকেম্বিয়াম থেকে হচ্ছে কর্টেক্স সৃষ্টি হয় না। খেয়াল করবে নিচের কোনটি ভাস্কুলার ভান্ডল এর প্রকারভেদের ভিতরে পড়ে না? ভাস্কুলার ভান্ডলের প্রকারভেদের ভিতরে পড়ে আছে তোমার পেরিবেলামটা হচ্ছে ভাস্কুলার ভান্ডলের প্রকারভেদের পড়ে না, ঠিক আছে। এই তো এগুলা অনেক আগের প্রশ্ন, এগুলা দেখা লাগবে না। তো যাই হোক, তোমাদের যদি সময় হয় তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে। এরপর চলে আসবে পানিপত্র অন্ত। পানিপত্র অন্তের ভিতরে হচ্ছে কি এই যে তোমার একটা জিনিস তোমার মনে রাখতে হবে, প্রজাতির উপর নির্ভর করে প্রতি বর্গমিটার হচ্ছে সেন্টিমিটার জায়গায় কতগুলো পত্তন থাকে, এটা হচ্ছে 10,000 থেকে 60,000, এটা কিন্তু 1,000 থেকে 6,000 না, ঠিক আছে, 10,000 থেকে 60,000, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিম্নের কোনটি সঠিক নয়? বিষম পাতায় উভয় পৃষ্ঠে প্রায় সমানভাবে আলো পড়ে, এটা সঠিক নয়। দেখো এগুলো 2-3 সালের প্রশ্ন, ঠিক আছে, এগুলো আমাদের অনেক কিছু এই বইতে নাই, তো এগুলো দেখা লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে উদ্ভিদের মূল ও কাণ্ডের গঠন। উদ্ভিদের মূল এবং কাণ্ডের গঠন, উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? হ্যাঁ, উদ্ভিদের মূলে হচ্ছে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। আচ্ছা, এরপরে একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনটি অনুপস্থিত? একবীজপত্রী উদ্ভিদের মূলে এপিডার্মিস থাকে, পেরিসাইকেল থেকে, কর্টেক্সে থাকে, হাইপোডার্মিস থাকে না, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? যেই জায়গাটা দেখাইছিলাম, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, মূল, এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে। অতত্বক সাধারণত স্ক্রিন ক্যামেরা কোষ দিয়ে গঠিত, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি মূলের বৈশিষ্ট্য? ভাইয়া, জাইলেম অ্যান্ডাক থাকে, ভাস্কুলার বান্ডল সবসময় অরীয় হয়ে থাকে, কর্টেক্স অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে, ভাস্কুলার বান্ডল সবসময় অরীয় হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর 3-4 সালের প্রশ্ন চলে আসছে, আর দেখা লাগবে না, তোমরা চাইলে দেখতে পারো, তবে আমি সাজেস্ট করি প্রয়োজন নেই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার বিভিন্ন তথ্য বলেছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় যে উদ্ভিদ, সেটা হচ্ছে সোলা, হ্যাঁ, এগুলা দেখবা। এই তো আমাদের অষ্টম অধ্যায় মোটামুটি এই পড়াশোনা। তো আমাদের মোটামুটি অনেকগুলো ক্লাসই শেষ হয়েছে।
আমরা তোমাদেরকে হচ্ছে যে কথাটা বারবার বলতেছি, তোমার এইখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে তোমার চান্স পাওয়া, ঠিক আছে? নট টপ করা, তোমার হচ্ছে আগে চান্স পেতে হবে। তারপরে তুমি হচ্ছে যে কোনো একটা মেডিকেলের চান্স পাও আগে, তারপর হচ্ছে দেখা যাবে আর কি হয়। আগে মেডিকেল চান্সটা নিশ্চিত করো। এবং এই ব্যাচটা হচ্ছে মূলত আমাদের অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে এখন অনেক পিছিয়ে আছো, বা হচ্ছে চেষ্টা করতেছো যে সামনে আমি অন্তত চান্সটা আমার দরকার, তাদের জন্য হচ্ছে আমাদের এই ব্যাচটা। যারা টপ করবে তাদের জন্য না। তো এইটুকুই হলো কথা। তোমরা ক্লাসগুলো খুবই ছোট ছোট ক্লাস দিচ্ছি আমি, জাস্ট হচ্ছে এরিয়াটা মার্কিং করে দিচ্ছি, যতটুকু পারি সম্ভব বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা হচ্ছে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি চাও যে তোমার দ্বারা হচ্ছে আরও একজন উপকৃত হোক, তাহলে হচ্ছে তুমি চাইলে আমাদের ভিডিওটা শেয়ার দিতে পারো তার কাছে। আর আমাদের হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিতে পারো। ফেসবুক পেজ নেম হচ্ছে আনটাইটেল ইউ। ওকে, আমাদের ইউটিউবের নাম যেটা, ওইটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। ওইখানে তোমরা আমাকে ফলো দিতে পারো। আর যারা হচ্ছে এই কোর্সটাতে হচ্ছে যারা এনরোল আছো অলরেডি এইখানে, তারা তো ভালো। আমাদের হচ্ছে টেলিগ্রামে যারা জয়েন আছো, আর যারা টেলিগ্রামে জয়েন নেই, পরীক্ষা দিতে পারতেছো না, তারা হচ্ছে আমাদের পেজে নক দাও। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।